সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি তোহরা খাতুন, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি যেহেতু দেখছো বোর্ডে লিখে রেখেছি রক্ত ও সঞ্চালন, তো আজকে আমি তোমাদেরকে রক্ত ও সঞ্চালনের চ্যাপ্টারটা পড়াবো। এটা কিন্তু জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটার রক্তের মাধ্যমেই কিন্তু দেখা যায় যে সব কিছু সম্পূর্ণ হয়ে থাকে, কারণ আমরা যে পুষ্টি এর আগের চ্যাপ্টারে পড়লাম পরিপাক ও শোষণ, সেখানে আমরা দেখেছি যে রক্তের মাধ্যমে পুষ্টি উপাদানগুলা বাহিত হয়ে দেহকোষে পৌঁছায়। তো এই রক্তের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো যেহেতু আজকে আমি তোমাদের রক্ত পড়াবো, আমাদের এই রক্তের চ্যাপ্টারে অনেকগুলা টপিকস আছে। রক্ত, রক্তের উপাদান, কাজ, তারপরে রক্ততঞ্চন, লসিকা কী, তারপর হৃৎপিণ্ডের গঠন ইত্যাদি, হৃৎপিণ্ডের বিভিন্ন হৃদরোগ যে নানা কারণে হয়ে থাকে, কেন হয়ে থাকে, তার প্রতিকার, চিকিৎসা ইত্যাদি সব আমরা এই চ্যাপ্টারে ধীরে ধীরে পড়াবো। তো আমরা যে রক্ত পড়ছি, রক্ত কাকে বলে? আসলে আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি রক্ত একটি তরল যোজক কলা। তো রক্তরস নামক যে তরল মাতৃকার মধ্যে রক্ত কণিকা সমন্বয়ে যে গঠিত যে টিস্যু, তাকে সাধারণত আমরা রক্ত বলে থাকি। এই রক্তের মধ্য দিয়েই কিন্তু আমাদের দেহকোষে সমস্ত পুষ্টি উপাদান, অক্সিজেন, হরমোন, বিভিন্ন রকম পদার্থ সবই বাহিত হয়ে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড ও বজ্র পদার্থগুলো সাধারণত প্রত্যাহিত হয়ে থাকে। তো আমরা রক্ত যে পড়ব, আমরা জানি যে রক্তের দুইটা উপাদান, রক্তরস এবং রক্ত কণিকা। আমরা দেখি রক্ত দুইটা উপাদান, রক্ত, যেহেতু রক্ত কণিকাটা তোমাদেরকে আগে পড়াবো তাই আমি এটা লিখলাম, রক্ত কণিকা, রক্ত রস। আমরা যদি একটা টেস্ট টিউবের মধ্যে রক্তকে রেখে যদি একটা মেশিন আছে সেন্ট্রিফিউগাল মেশিন, ওখানে যদি সেন্ট্রিফিউগাল মেশিনে রেখে যদি মিনিটে 3000 বার করে ঘোরানো হয় এবং এটা 30 বার করে ঘোরানো হয়, তাহলে দেখা যায় যে রক্তের উপাদানগুলা আলাদা হয়ে যায় এবং নিচে সাধারণত দেখা যায় যে রক্ত কণিকাগুলা যেহেতু ভারী, সেহেতু এরা নিচে জমা হয় আর হালকা হলুদ বর্ণের রক্তরস আমরা ওপরে দেখতে পারি। তো আমরা রক্ত কণিকা সম্বন্ধে একটু জানব। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হবা, কারণ কিছু টার্ম আছে, কিছু টেকনিক আছে যেগুলা বলবো, যেগুলা ভবিষ্যতে তোমাদেরকে পড়তে সহায়ক ভূমিকা পালন করবে। তো অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসো। রক্ত কণিকা, আমরা জানি 3 ধরনের রক্তকণিকা বিদ্যমান: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো লোহিত রক্তকণিকা বা RBC, রেড ব্লাড কর্পাসেল, এটাকে আমরা সাধারণত এরিথ্রোসাইট বলে। এরিথ্রো
গ্রিক শব্দ এরিথ্রোস থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে লাল। যেহেতু লোহিত রক্তকণিকা বা আরবিসি, এখানে হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে এই রক্তের বর্ণ লাল। এই জন্য এটাকে, যেহেতু এই গ্রিক শব্দ এরিথ্রোস থেকে এরিথ্রোসাইট কথাটা এসেছে। এরপরে আমরা যদি শ্বেত রক্তকণিকাতে চলে যাই, শ্বেত রক্তকণিকা নাম শুনে বোঝা যাচ্ছে যে এই রক্তকণিকাটা সাদা অথবা বর্ণহীন। তো শ্বেত রক্তকণিকা, যেটাকে আমরা লিউকোসাইট বলে থাকি, এই লিউকোসাইট শব্দটা এসেছে গ্রিক লিউকোস থেকে। লিউকোস শব্দটার অর্থ হলো বর্ণহীন। যেহেতু এখানে কোনো রঞ্জক পদার্থ শ্বেত রক্তকণিকাতে থাকে না, অনুপস্থিত, এই কারণে এটা সাধারণত বর্ণহীন বা সাদা হয়ে থাকে। এজন্য এটাকে আমরা শ্বেত রক্তকণিকা বলি। এবং 3 নম্বর যে রক্তকণিকা, সেটাকে আমরা প্লাটিলেট বা অনুচক্রিকা বলি। এটার আর এক নাম থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট। তো আমরা এখন ধীরে ধীরে রক্তকণিকার বর্ণনা দেখব। আমরা এখন তো এই রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা কোথা থেকে তৈরি হয়? আমরা কিন্তু বলে থাকি যে আমাদের যে অস্থির ভেতরে ফাঁপা একটা জায়গা আছে, সেখানে কিন্তু অনেকটা হানিকম বা মৌচাকের মতো একটা জায়গা আমরা দেখতে পাই, যেটাকে আমরা সাধারণত অস্থিমজ্জা বলে থাকি, লোহিত অস্থিমজ্জা। লোহিত অস্থিমজ্জা, যেটা আমাদের দেখা যায় যে তোমাদের আব্বুরা যখন বাজার থেকে খাসি বা গরুর গোশ কিনে নিয়ে আসে, তখন দেখবা যে ছোট ছোট হাড্ডির যে ছোট ছোট টুকরাগুলা, তার ভেতরে এরকম ফাঁপা একটা মানে মৌচাকের মতো একটা অংশ থাকে, যেটাকে আমরা লোহিত অস্থিমজ্জা বলছি। তো এটাকে ক্লিয়ার করলে তোমরা সবাই চিকেন ফ্রাই খেতে পছন্দ করো। তো ফ্রাইড চিকেনের ভেতরেও দেখবা যে লাল লাল গুঁড়া গুঁড়া একটা অংশ। তো এই যে লাল লাল গুঁড়া গুঁড়া, এগুলাই কিন্তু লোহিত অস্থিমজ্জা। এই লোহিত অস্থিমজ্জা থেকেই কিন্তু আমাদের যে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা বলো, শ্বেত রক্তকণিকা বলো অথবা অনুচক্রিকা বলো, সব এই লোহিত অস্থিমজ্জা থেকে তৈরি হয়ে থাকে। তাছাড়াও লোহিত অস্থি মজ্জাতে লোহিত ও শ্বেত রক্তকণিকা, লোহিত ও অনুচক্রিকা তৈরি হয়, শ্বেত রক্তকণিকাও তৈরি হয়। এছাড়াও শ্বেত রক্তকণিকা কিন্তু প্লীহা, থাইমাস গ্রন্থি ইত্যাদি অংশে তৈরি হয়ে থাকে। তো আমরা এখন লোহিত রক্তকণিকাতে চলে যাব। আচ্ছা, লোহিত রক্তকণিকা যাওয়ার আগে
আমি তোমাদেরকে অস্থিমজ্জার, লোহিত অস্থিমজ্জার একটা ছবি দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে আমরা কিন্তু বাইরে যে শক্ত বোনটা দেখছি ওটাকে আমরা সাধারণত নিরেট বোন বা কম্প্যাক্ট বোন বলে থাকি, কম্প্যাক্ট বোন বলে থাকি। তো এই কম্প্যাক্ট বোনের ভেতরে ওই যে ফাঁকা ফাঁকা জালি জালি মৌচাকের বাসার মতো, মৌচাকের মতো যে অংশটা মৌমাছির বাসার মতো, ওটাকেই আমরা সাধারণত লোহিত অস্থিমজ্জা বলে থাকি, রেড বোন ম্যারো। তোমরা ছবিতে একটু ভালো করে খেয়াল করো, দেখবে তো এই লোহিত অস্থিমজ্জা থেকে সাধারণত এই কণিকাগুলা তৈরি হয়ে থাকে। লোহিত রক্তকণিকা আমরা যদি পড়ি তাহলে আমরা দেখব লোহিত রক্তকণিকা আসলে দেখতে কেমন। লোহিত রক্তকণিকা অনেকটা গোলাকার, ভেতরের দিকটা একটু, বাইরের দিকটা পুরু হয়, ভেতরেরটা একটু পাতলা হয় এবং একটু ভেতরে নিচের দিকে চাপানো থাকে, অনেকটা এরকম দ্বি অবতল অংশের মতো দেখা যায় লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা সাধারণত দেখা যায় যে গড় ব্যাস 7.3 মাইক্রোমিটার আর 2.2 মাইক্রোমিটার হয় এর পুরুত্ব। তো আমার এই যে এই ধরনের স্ট্রাকচার লোহিত রক্তকণিকার কেন দরকার? লোহিত রক্তকণিকা তো বড় হতে পারত, গোল হতে পারত, এরকম দ্বি অবতল হলে এর আসলে সুবিধাটা কি আমরা দেখি। দেখো তোমরা, এরকম একটা স্ট্রাকচার হলে দেখা যায় যে এর বাইরের স্পেসটা বেড়ে যায়, ফলে এর শ্বসন তলটা বেড়ে যায়, বিভিন্ন যে গ্যাসীয় উপাদান অক্সিজেন ইজিলি লোহিত রক্তকণিকার ভেতরে প্রবেশ করতে পারে। অথবা যদি তোমরা এই যে এটা যখন রক্তবাহিকার মধ্য দিয়ে চলে তখন দেখা যায় যে এরা সাধারণত দেহকে সংকুচিত প্রসারিত করে ইজিলি রক্তবাহিকার মধ্যে মুভ করতে পারে, এটাই হলো এদের সুবিধা। তো এই লোহিত রক্তকণিকাতে সাধারণত নিউক্লিয়াস কিন্তু থাকে না। থাকে না কখন? পরিণত নিউক্লিয়াস থাকে না, পরিণত লোহিত রক্তকণিকায় থাকে না। পরিণত আরবিসি সংক্ষেপে লিখি, আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। কিন্তু এটা যখন পরিস্ফুটন দশা অবস্থায় থাকে, বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, তখন কিন্তু এর নিউক্লিয়াস ছিল। তাহলে এখন পরিণত অবস্থায় কেন নিউক্লিয়াস থাকে না? কারণ হলো অতিরিক্ত সাধারণত দেখা যায় যে নিউক্লিয়াসটা যদি এর ভেতরে অনেক হিমোগ্লোবিনকে জায়গা করে দেওয়ার জন্য এক সময় নিউক্লিয়াস কোষ থেকে বাইরে বেরিয়ে আসে। এই যে কোষ থেকে নিউক্লিয়াসটা বাইরে চলে আসছে, এই প্রক্রিয়াকে আমরা সাধারণত এক্সোসাইটোসিস বলে থাকি। আবার দেখা যায় যে আরবিসিতে আমরা সাধারণত মাইটোকন্ড্রিয়াও পাই না। কেন পাই না তোমরা একটু বলো, কেন পাই না? কারণ হলো তোমরা সবাই জানো মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে কোষের পাওয়ার হাউস। এখন যদি মাইটোকন্ড্রিয়ার মধ্যে সাধারণত ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ক্রেব চক্র, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইত্যাদি অনেকগুলো প্রক্রিয়া ঘটে থাকে এবং এখানে কিন্তু অক্সিজেনকে তারা ব্যবহার করে থাকে। এখন লোহিত রক্তকণিকার প্রধান কাজই হলো এই ভেতরে যে হিমোগ্লোবিনগুলো আছে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন হিসাবে দেহে সাধারণত অক্সিজেন পরিবহন। তো যেহেতু সে অক্সিজেন পরিবহন করে থাকে, সেহেতু এখানে যদি মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি আমরা দেখি তাহলে সে কী করবে? এখানে যে অক্সিজেনগুলো আছে সে এই প্রক্রিয়ায় সে ব্যবহার করে ফেলবে, অক্সিজেনকে পুড়িয়ে ফেলবে। তাহলে আমার দেহকোষ পর্যন্ত কিন্তু অক্সিজেন পৌঁছাতে পারবে না। আমার যদি দেহকোষ পর্যন্ত অক্সিজেন না পৌঁছাতে পারে, তোমরাই বলো কি হবে?
কোষগুলা মারা যাবে, পুষ্টি পাবে না, কোষগুলা মারা যাবে, মানে শক্তি উৎপন্ন করতে পারবে না ইত্যাদি হয়ে যাবে। অতএব এই কারণে দেখা যায় যে এর মাইটোকন্ড্রিয়া থাকে না। তারপরে আচ্ছা, মানব দেহে দেখা গেছে যে মানব দেহের বিভিন্ন দশাতে দেখা যায় যে লোহিত রক্তকণিকার সংখ্যা বিভিন্ন হয়ে থাকে। আমরা যদি ভ্রূণীয় দশায় দেখি তখন সবচেয়ে বেশি আরবিসি থাকে। এই আরবিসির সংখ্যা হলো তখন 80 থেকে 90 লক্ষ থাকে প্রতি ঘন মিলিমিটার রক্তে। কিন্তু শিশু অবস্থায় আর একটু কমে যায়, তখন থাকে 60 থেকে 70 লক্ষ প্রতি ঘন মিলিমিটার রক্তে। তারপরে পূর্ণাঙ্গ পুরুষে আমরা দেখি 50 থেকে 54 লক্ষ থাকে লোহিত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটার রক্তে, এবং স্ত্রী দেহে একটু কম থাকে, সেটা 44 থেকে 49 লক্ষ। তো শিশু অবস্থায় এবং গর্ভ অবস্থায় লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। কেন বেড়ে যায়? দেখা যায় যে মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে ভ্রূণীয় দশায়, ওদের সাধারণত শক্তির জন্য যে প্লাসেন্টার মাধ্যমে অক্সিজেন সাপ্লাই দিতে হয়, সেই কারণে দেখা গেছে যে এই রক্তের মধ্য দিয়েই কিন্তু অক্সিজেনটা ভ্রূণের শরীরে যায়, এজন্য বেশি পরিমাণ অক্সিজেন ওখানে দরকার। এরপরে আমরা যাব লোহিত রক্তকণিকা। এই যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে প্রতি ঘন মিলিমিটার রক্তে, যদি এটা থেকে বেড়ে যায় অথবা এটা থেকে কমে যায় তাহলে কি হতে পারে? আমরা সাধারণত দেখি যে যদি লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় তখন যে রোগটা হয় সেটাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি। সাধারণত বলা হয় যে প্রতি ঘন মিলিমিটার রক্তের 50 লক্ষেরও 25% কম থাকলে অ্যানিমিয়া হয়ে থাকে। অ্যানিমিয়া হলে কি হবে? অ্যানিমিয়া হলে সাধারণত দেখা যাবে যে লোহিত রক্তকণিকা কম, ফলে হিমোগ্লোবিন কম, পরবর্তীতে দেখা গেছে অক্সিজেন পরিবহনটাও কম হচ্ছে এবং দেহ শক্তি পাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে। আর পরে একটা রোগ হয় যেটা বেশি হলে, সেটাকে আমরা পলিসাইথেমিয়া বলি। এটা যদি 65 লাখের বেশি হয় তাহলে এটাকে আমরা পলিসাইথেমিয়া বলে থাকি সব ঘন মিলিমিটার রক্তের হিসাবে। 65 লাখের বেশি হলে পলিসাইথেমিয়া বলে থাকি। তাহলে কি বেশি হলে ভালো? তোমাদের কি মনে হয় যে কম হলে খারাপ অ্যানিমিয়া হয়, বেশি হলে তাহলে তো বেশি শক্তি? আসলে রক্তের ঘনত্ব নির্ভর করে কিন্তু লোহিত রক্তকণিকার ওপরে। যেহেতু ঘনত্ব বেড়ে যায় লোহিত রক্তকণিকা বেশি থাকলে, তখন দেখা যায় যে রক্ত জমাট বাঁধার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস যেটা রক্তে এখানে আমরা লোহিত রক্তকণিকার ছবি দেখছি। দেখো এখানে সুন্দর দেখা যাচ্ছে, ভেতরটা সে দেখা যায় বাইরে পুরুত্বটা বেশি, ভেতরটা পাতলা, অনেকটা গোলাকার, দ্বি অবতল। তারপরে আমরা এই ছবিতে চলে যাব। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি রক্তে যদি লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায় তখন কি হবে? রক্তে তখন অক্সিজেন কমে যাবে, বা অক্সিজেন যদি কমে যায়, এই প্রক্রিয়াটা কেন হয়? তোমরা বলতে পারো যে ম্যাডাম কেন কমে যাবে হঠাৎ করে, আবার কি হলো কমে যাবে? তো এটা হয় যদি কোনো কারণে অস্থি মজ্জা ক্ষতিগ্রস্ত হয় অথবা দেহ থেকে অধিক পরিমাণ রক্ত দেহের বাইরে বেরিয়ে আসে।
নানাবিধ কারণে উঁচু জায়গায় গেলেও রক্তে সাধারণত দেখা যায় যে অক্সিজেনের স্বল্পতা দেখা যায় কোষে, দেহকোষে, যে টার্মটাকে আমরা সাধারণত দেখা যায় যে শ্বাস প্রশ্বাস নিতে তখন অসুবিধা হয়ে থাকে। তো এই প্রক্রিয়াতে দেখা যায় যে আমাদের অক্সিজেনের পরিমাণ যদি রক্তে কমে যায় তখন দেখা যায় যে আমাদের এই যে ছবিতেই আমরা দেখছি, আর একটু আঁকলে তোমাদের মাথার মধ্যে থাকবে আমাদের যে বৃক্ক, এই বৃক্ক থেকে একটা হরমোন সিক্রেশন হয় যেটাকে আমরা বলি এরিথ্রোপয়েটিন হরমোন। পয়েটিন হরমোন এটা সাধারণত অস্থি মজ্জাতে, যে দেখো ছবিতে অস্থি মজ্জাতে যে উদ্দীপনা দিচ্ছে অধিক পরিমাণ আরবিসি তৈরি করার জন্য। এখন অধিক পরিমাণ আরবিসি হলে দেখা যায় যে অধিক পরিমাণ হিমোগ্লোবিন থাকার কারণে অক্সিজেনও দেখা যায় যে অধিক পরিমাণ সাধারণত পরিবাহিত হচ্ছে দেহতে। আবার যখন অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ রক্তে দেখা যায় যে কোষে অক্সিজেন সাপ্লাই হচ্ছে, রক্ত অক্সিজেনে আছে, তখন কি হবে, তখন বৃক্ক এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ কমিয়ে দিবে, ফলে একটা ব্যালেন্স চলে আসবে। এই গেল আমাদের লোহিত রক্তকণিকার ভেতরে কি কি আছে সেগুলা বললাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটাকে হিমোগ্লোবিন বলে থাকি। সাধারণত হিমোগ্লোবিন শব্দটা এসেছে, হিমোগ্লোবিন তোমরা দেখতেই পাচ্ছ, দুইটা শব্দ থেকে এসেছে, একটা হিম আর একটা গ্লোবিন। সাধারণত হিম হচ্ছে সাধারণত থাকে লৌহ ধারণকারী রঞ্জকের সমন্বয়ে গঠিত, লৌহ ধারণকারী রঞ্জক। আর গ্লোবিন হলো অ্যামাইনো অ্যাসিডের, অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড মিলে গ্লোবিন তৈরি হচ্ছে। সাধারণত দেখা গেছে যে আমাদের যে একটা লোহিত রক্তকণিকা সাধারণত ওর ভেতরে 60 থেকে 70% তরল পদার্থ থাকে, পানি থাকে, এবং 30 থেকে 40% কঠিন পদার্থ থাকে। এই 30 থেকে 40% কঠিন পদার্থের মধ্যে আবার 90% হিমোগ্লোবিন থাকে। তো দেখা গেছে যে একটা কোষের ভেতরে কিন্তু অনেকটা লোহিত রক্তকণিকার ভেতরে অনেক হিমোগ্লোবিন রয়েছে। এরপরে আমরা পরবর্তী রক্তকণিকা সেটাতে চলে যাব, সেটা হলো লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা। আচ্ছা, শ্বেত রক্তকণিকা লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকা দেখতে কেমন? লোহিত রক্তকণিকাতে আমরা তো বলেছি যে নিউক্লিয়াস ছিল না, কিন্তু শ্বেত রক্তকণিকাতে কিন্তু বড় আকৃতির নিউক্লিয়াস আছে। এবং শ্বেত রক্তকণিকা সাধারণত এর কোনো নির্দিষ্ট আকার নাই, এরা কিন্তু ইচ্ছামতো আকৃতি পরিবর্তন করতে পারে, এদের কোনো অনিয়ত আকার। এবং এখানে কিন্তু কোনো রঞ্জক পদার্থও নাই। যেহেতু রঞ্জক পদার্থ নাই সেহেতু এটা সাদা বর্ণের, এই জন্য এদেরকে আমরা শ্বেত রক্তকণিকা বলছি। আচ্ছা, লিউকোসাইটকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো
দানাদার দানাদার শ্বেত রক্তকণিকা, একটা হলো অদানাদার শ্বেত রক্তকণিকা। তোমরা এগুলো একটু টুকে নাও, কারণ কিছু টার্ম বলবো যেগুলা তোমাদের পড়তে সুবিধা হবে। দানাদারগুলা সাধারণত আমরা এদেরকে বলি গ্রানুলোসাইট, আর অদানাদারকে আমরা বলি গ্রানুলোসাইট, অদানাদার শ্বেত রক্তকণিকা। আচ্ছা, গ্রানিউল, এটা আসছে কিন্তু আসলে গ্রানিউল শব্দ থেকে, যেহেতু এখানে গ্রানিউল দানা, ঠিক আছে। এখানে কিন্তু আমরা দেখব যে এটা নিউক্লিয়াস, এখানে দানাদার অনেক পদার্থ আছে। আর অদানাদার যেটা, সেখানে আমরা সাধারণত কোনো দানার উপস্থিতি দেখব না। এই গ্রানিউলের উপস্থিতি অনুপস্থিতির ওপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করেছি। আর একটা টার্ম হলো বায়োলজিতে এ বলতে গ্রানুলোসাইট, এ বলতে আমরা কিন্তু অ্যাবসেন্ট বুঝি। কোনো কিছু যদি না থাকে সেই দেখা যায় আমরা সেই শব্দের আগে একটা এ যোগ করি, তাহলে গ্রানুলোসাইট মানে গ্রানিউল অ্যাবসেন্ট। তারপরে আমরা দেখব দানাদার শ্বেত রক্তকণিকা আবার তিনটা ভাগে আমরা ভাগ করেছি। এক নম্বর বেসোফিল, দুই নম্বর ইওসিনোফিল। তোমরা সাথে সাথে লেখো, তাহলে হয়তো লেখার একটা অভ্যাসও হবে এবং যে বানানগুলো আছে এর সাথে তোমরা পরিচিত হবে। নিউট্রোফিল। আচ্ছা, এখানে প্রত্যেকটার পেছনে কিন্তু আমরা একটা শব্দ কমন দেখছি, এটা হলো ফিল, ঠিক আছে। তো ফিল কেন? দেখা যায় যে এই ফিল শব্দটা এসেছে, আমরা দেখি ফিলিয়া থেকে। এই ফিলিয়া মানে হলো অ্যাট্রাকশন, তো দেখা যায় যে নাম শুনেই আমরা বুঝি, যেহেতু এটা দানাদার শ্বেত রক্তকণিকা, এর ভেতরে যে দানাগুলো আছে, এই দানাদার যে দানার উপস্থিতি, এই দানাদারগুলা দানা এরা হচ্ছে সাধারণত নাম শুনেই বুঝছি বেস থেকে বেসো খাদ্যধর্মী রঞ্জক পদার্থের প্রতি এরা সাধারণত আসক্ত থাকে এবং খাদ্যধর্মী রঞ্জক পদার্থে এরা সাধারণত নীল বর্ণ ধারণ করে। তাহলে আমরা বুঝলাম বেস আর এই ফিল, এই শব্দগুলোর অর্থ। আর ইওসিনোফিল আমরা দেখি যে এই দানাদার শ্বেত রক্তকণিকাটা সাধারণত দেখা যায় যে এরা সাধারণত ইওসিন নামক একটা রঞ্জক পদার্থ আছে, ওই রঞ্জক পদার্থের প্রতি এদের আসক্তি দেখা যায়। এটা এই ইওসিন সাধারণত দেখা যায় যে এরা অম্লধর্মী, ওই থেকে সাধারণত এর নাম এসেছে ইওসিনোফিল। আর নিউট্রোফিল তোমরা বুঝতেই পারছো, এটা কোনো অ্যাসিড, ক্ষার, কোনো কিছুর প্রতি এরা সাধারণত আকর্ষিত হয় না, এজন্য এদের নাম এসেছে নিউট্রোফিল। আমরা পরবর্তীতে একটা একটা করে বর্ণনা করব। আমরা সাধারণত দেখি যে শ্বেত রক্তকণিকাকে আমরা সাধারণত আমাদের রোগ প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এজন্য ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক আমরা বলে থাকি। এবং শ্বেত রক্তকণিকার যে প্রকারভেদগুলো আছে সেগুলোও দেখা যায় যে এক একটা এক এক কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা প্রথমেই যাই নিউট্রোফিলে।
এটা কোনো অ্যাসিড ক্ষার, কোনো এদের দানাগুলো অ্যাসিড ক্ষার কারোর প্রতি আসক্তি থাকে না। এরা সাধারণত দেখা গেছে যে আর এদের নিউক্লিয়াস সাধারণত, তোমরা একটু সাথে আঁকো, নিউট্রোফিল। এই শ্বেত রক্তকণিকাটা দেখা গেছে যে অবশ্যই দানা থাকবে, এটা নিউক্লিয়াস। এদের নিউক্লিয়াস সাধারণত 2 থেকে 5টা খণ্ড বিশিষ্ট হয়ে থাকে, আর এরা সাধারণত 2 থেকে 5 দিন বাঁচে এবং মোট শ্বেত রক্তকণিকার সাধারণত 72% দানাদার আর 28% অদানাদার। তো আমরা দেখি যে নিউট্রোফিল সাধারণত এরা কিভাবে জীবাণুর বিরুদ্ধে কাজ করে। সাধারণত নিউট্রোফিলগুলা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেখা যায় যে এরা সাধারণত ক্ষণপথ তৈরি করে জীবাণুটাকে শরীরের ভেতরে ঢুকিয়ে নেয়, তারপরে সাধারণত জীবাণুটাকে মেরে ফেলে। তো এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে নিউট্রোফিল জীবাণুটাকে ধ্বংস করে দেয়। তো আমরা দেখি যে এরা সাধারণত, যেহেতু রক্তকণিকা অবশ্যই রক্তবাহিকার মধ্যে থাকে, এখানে আমাদের যে শিরা ও ধমনীর সংযোগস্থলে যে কৈশিক জালকগুলা সূক্ষ্ম রক্তবাহিকা, তার ভেতরে যখন পরিবাহিত হয় দেখা গেছে যে এই ছিদ্রভেদ করে ঘনপদ এরা সাধারণত দেখা যায় বাহিকাতে অবস্থান করছে। এক সময় কৈশিক জালুকার সূক্ষ্ম ছিদ্র ভেদ করে যখন এদের বাইরে চলে আসতে হয়, কারণ দেখা যায় যে আমাদের টিস্যুকোষ যখন বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় তখন কিন্তু এরা সেই টিস্যুকোষে উপস্থিত হয়ে সাধারণত ওই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তো ওদেরকে যেহেতু টিস্যুকোষে আসতে হবে, তো ওই কৈশিক জালিকার সূক্ষ্ম ছিদ্র ভেদ করে দেখা যায় যে বাইরে বেরিয়ে আসতে হয়। তো এত বড় একটা নিউট্রোফিল সে এত সূক্ষ্ম ছিদ্র দিয়ে কিভাবে বের হবে? এজন্য ওরা কিন্তু দেখা যায় যে এরকম করে ক্ষণপথ তৈরি করে আর দেহকে সংকুচিত করে বাইরে বেরিয়ে আসে, এবং এই প্রক্রিয়াটাকে আমরা সাধারণত বলে থাকি, সবাই লেখো, ডায়াপেডেসিস। ডায়াপেডেসিস এই প্রক্রিয়ায় এরা সাধারণত বাইরে বেরিয়ে আসে এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে মেরে ফেলে। এরপরে আমরা আর একটা দানাদার শ্বেত রক্তকণিকাতে চলে যাব, সেটা হলো ব্যাসোফিল। এ সাধারণত দেখা যায় যে এদের নিউক্লিয়াসগুলা সাধারণত ব্যাসোফিলে দেখা যায় এই নিউক্লিয়াসের উপস্থিতি, একটা বড় নিউক্লিয়াসের উপস্থিতি আমরা দেখে থাকি, এবং এর ভেতরে যে দানাগুলো আছে এরা সাধারণত শ্বেত রক্তকণিকার সাধারণত 5% ব্যাসোফিল থাকে, খুবই অল্প পরিমাণ। যেহেতু খুব অল্প পরিমাণ থাকে সেহেতু তাদেরকে কিন্তু অনেক দিন বাঁচতে হয়। যেমন আগেরটা আমরা দেখেছি নিউট্রোফিল 2 থেকে 5 দিন বাঁচে, এরা কিন্তু অনেক দিন বাঁচে, এরা 12 থেকে 15 দিন বেঁচে এরা সাধারণত রোগ জীবাণুর বিরুদ্ধে সাধারণত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এদের দানাদার পদার্থ, এদের দানা এখান থেকে সাধারণত দেখা যায় যে হেপারিন, এটা খুব ইম্পর্টেন্ট একটা নাম, ভালো করে মনে রাখবে, অবজেক্টিভ অথবা সিকিউ নানাভাবে উদ্দীপক দিয়ে কোশ্চেন করতে পারে। হেপারিন নিঃসৃত হয় যেটা রক্তবাহিকার ভেতরে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়, রক্তকে জমাট
বাড়তে দেয় না, বাড়তে দেয় না। আরেকটা হিস্টামিন ক্ষরণ করে, এখান থেকে দেখা যায় বেসোফিল থেকে হিস্টামিন ক্ষরিত হয়। ওই হিস্টামিন নামটা লেখো, হিস্টামিন। এরা সাধারণত রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এবার আমরা যাব ইওসিনোফিল। ইওসিনোফিল সাধারণত দেখা গেছে যে সমস্ত বড় বড় জীবাণুগুলা যারা নিউট্রোফিল অথবা বেসোফিল ইত্যাদি দ্বারা সাধারণত এদেরকে মারা যায় না, তখন ইওসিনোফিল সাধারণত সক্রিয় হয়ে ওঠে এবং এরা সাধারণত দেখা গেছে যে কৃমি জাতীয় যে জীবাণুগুলো আছে অথবা ওদের যে লার্ভা দশা আছে, কৃমি জাতীয় জীবাণু, পরজীবীগুলা, কৃমি জাতীয় পরজীবী, ওদের লার্ভা দশা এবং এগুলাকে মারে এবং দেখা যায় যে বিভিন্ন অ্যালার্জির বিরুদ্ধে এরা অ্যান্টিবডি বিরুদ্ধে সাধারণত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তো এই গেল এরা ইওসিনোফিল। এরা সাধারণত শ্বেত রক্তকণিকার যে 72% এর মধ্যে দেখা গেছে 1.5% হচ্ছে ইওসিনোফিল। এরা সাধারণত 8 থেকে 12 দিন বাঁচে, এদের আয়ু 8 থেকে 12 দিন। তাহলে আমরা পেলাম 70 ছিল নিউট্রোফিল, বেসোফিল 0.5 আর ইওসিনোফিল 1.5, তাহলে টোটাল 72% হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা। এবার আমরা চলে যাব অদানাদার শ্বেত রক্তকণিকাতে। অদানাদার শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। অদানাদার শ্বেত রক্তকণিকার মধ্যে দুইটা ভাগ, একটা মনোসাইট, একটা লিম্ফোসাইট। সবাই লেখো, মনোসাইট, লিম্ফোসাইট, দুইটা ভাগে আমরা ভাগ করেছি। এদের সাধারণত দানা দেখা যায় না। এবং মনোসাইট সেই শ্বেত রক্তকণিকাগুলা, এরাও সাধারণত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে মারে। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে মারে সাধারণত নিউট্রোফিল আর মনোসাইট। সাধারণত MN মনে রাখবা, দুইটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে মেরে থাকে। তারপরে এরা সাধারণত মনোসাইটগুলা দেখতে কেমন, নিউক্লিয়াস মনোসাইটগুলা এরা আমরা দেখি এবং এরাও সাধারণত দেখা যায় যে 2 থেকে 5 দিন বাঁচে। এই কণিকাগুলাও এরকম ক্ষণপথ তৈরি করে জীবাণুকে ভেতরে ঢুকিয়ে ক্ষণপথে আটকে দিয়ে সাধারণত জীবাণুটাকে মেরে ফেলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। এরা সাধারণত রক্তবাহিকাতে অবস্থান করে এবং 10 থেকে 20 ঘন্টা রক্তবাহিকাতে থাকার পর এরা কৈশিক জালকের প্রাচীর ভেদ করে সাধারণত বেরিয়ে এই আক্রান্ত স্থানে, যেখানে আমাদের রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় সেই স্থানের টিস্যুগুলার মধ্যে এসে জমা হয়।
এবং 10 থেকে 20 ঘন্টা পরিণত হওয়ার পর, উৎপত্তির পরে 10 থেকে 20 ঘন্টা রক্তস্রোতে থাকার পরে এক সময় টিস্যুতে চলে আসে এবং টিস্যুতে আসার পর এরা মোটামুটি এদের দেহ আকৃতি যা থাকে তার থেকে 5 গুণ বড় করে সাধারণত একে আমরা ম্যাক্রোফেজ বলি। এরা সাধারণত দেখা যায় যে অধিক বড় হওয়ার কারণে অনেক সংখ্যক জীবাণুকে এরা মেরে ফেলতে পারে। তো এই গেল আমাদের মনোসাইট। এবার আমরা চলে যাব লিম্ফোসাইট। সাধারণত এটা পরীক্ষায় আসে, সাধারণত এমসিকিউতে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কারণ এরা দেখা গেছে যে লিম্ফোসাইটের কাজ সাধারণত অ্যান্টিবডি তৈরি করা। অ্যান্টিবডি তৈরি করে এরা সাধারণত জীবাণুকে মেরে ফেলে এবং সাধারণত রোগ জীবাণুর বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিম্ফোসাইটকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করি। একটা হলো বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। দুই প্রকার লিম্ফোসাইটের উপস্থিতি দেখি। এরাও সাধারণত দেখা যায় যে বি লিম্ফোসাইট অস্থিমজ্জা থেকে তৈরি হয়, টি লিম্ফোসাইটও অস্থিমজ্জা থেকে তৈরি হয়, কিন্তু আমাদের ঠিক এইখানে হার্টের একটু ওপরে একটা থাইমাস গ্ল্যান্ড আছে, ওখানে এসে টি লিম্ফোসাইট পূর্ণতা লাভ করে। তো এই গেল আমাদের শ্বেত রক্তকণিকা। এবার আমরা চলে যাব 3 নাম্বার রক্তকণিকা, যেটাকে আমরা থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা বলি। তো আমরা দেখি চক্রিকা বলি, থ্রোম্বোসাইট। বা প্লাটিলেট বলি। এরা সাধারণত নির্দিষ্ট কোনো ছোট হয়, কিছু গোলাকার হয়ে থাকে, কিছু ওভাল শেপ হয়ে থাকে, কিছু দণ্ডাকৃতির হয়ে থাকে, অনিয়মিত আর কি আকৃতি বিশিষ্ট অনুচক্রিকাগুলা। এতেও সাধারণত দেখা যায় যে নিউক্লিয়াস থাকে না এবং প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যা 1.5 লাখ থেকে 3 লাখ পর্যন্ত হয়ে থাকে। 1.5 লাখ থেকে 3 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। তো এরা সাধারণত এদের প্রধান কাজ হলো রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং। বা রক্ত তঞ্চন করে থাকে। এরা রক্ত সাধারণত দেখা যায় যে এদের সাধারণত যে অনুচক্রিকাগুলা আছে এগুলা বাতাসের সংস্পর্শে এসে ভেঙে গেলে এই থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা থেকে থ্রোম্বোপ্লাস্টিন বের হয় এবং পরবর্তীতে বিভিন্ন ব্লাড ক্লটিং ফ্যাক্টরের সাহায্যে রক্তকে জমাট বাঁধিয়ে দেয়। এইটা আমরা রক্ততঞ্চন যখন পড়ব আমরা ডিটেলস এটা জানব এবং আমরা দেখি যে এটা ছাড়াও সাধারণত থ্রোম্বোসাইট এক ধরনের শান্ত পদার্থ সিক্রেশন করে, সেরাটোনিন বলা হয়ে থাকে, সেরাটোনিন। এরা কি করে? এরা সাধারণত রক্ত জমাট বাঁধার সুবিধার্থে এরা সেই রক্তবাহিকা এই রক্তবাহিকাগুলোকে সাধারণত সংকুচিত করে দেয়। প্রসারিত অবস্থায় আছে এদেরকে সংকুচিত করে দিয়ে সাধারণত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে থাকে। এবং এরা আরেক ধরনের
সাধারণত পদার্থ গ্রোথ ফ্যাক্টর বলে সিক্রেশন করে, যার সাহায্যে রক্তবাহিকার যে সবচেয়ে ভেতরের লেয়ার, যেটাকে আমরা এন্ডোথেলিয়াম বলি, এই এন্ডোথেলিয়ামের প্রাচীরকে সুগঠিত রাখে, এন্ডোথেলিয়ামকে মসৃণ রাখে। তো এই গেল আমাদের 3 ধরনের রক্তকণিকার বর্ণনা। তো আমরা সাধারণত শ্বেত রক্তকণিকা দেখলাম। তো শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকাতে আমরা দেখেছি যে যদি বেড়ে যায় তাহলে পলিসাইথেমিয়া হয়, যদি কমে যায় এনিমিয়া হয়। তো ঠিক তেমনই শ্বেত রক্তকণিকাও যদি অনেক বেড়ে যায়, সাধারণত দেখা শ্বেত রক্তকণিকার সংখ্যা প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যা থাকে 4000 থেকে 11000। তো 11000 যদি এই সংখ্যা বেড়ে যায়, 11000 প্রতি ঘন মিলিমিটার রক্তে যদি এই সংখ্যাটা বেড়ে 11000-এরও বেশি হয়ে যায়, তখন সাধারণত একটা যেটা হয় সেটাকে আমরা সাধারণত লিউকোসাইটোসিস বলে থাকি বেড়ে গেলে। আবার যদি এর সংখ্যা 4000-এর নিচে নেমে যায়, তখন আমরা যেটা হয়ে থাকে সেটাকে আমরা লিউকোপেনিয়া বলি। এই পেনিয়া শব্দটার অর্থ কিন্তু কমে যাওয়া অথবা কম থাকা, এটা অর্থ হলো পেনিয়া। আর একটা হয় যদি লিউকোসাইট এর সংখ্যা যদি অনেক বেড়ে যায়, এখানে 11000 থেকে একটু বেড়ে গেলে আমরা লিউকোসাইটোসিস বলি। যদি অনেক অনেক বেশি বেড়ে যায়, তখন যে রোগটা হয় সেটাকে আমরা লিউকেমিয়া বলে থাকি। এটা কিন্তু একটা ব্লাড ক্যান্সার। তো লিউকোপেনিয়া হলে সাধারণত দেখা যায় যে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি কমে যায়, তাহলে আমাদের দুর্বল ইমিউনিটি প্রকাশ পায়, দুর্বল অনাক্রম্যতা দেখা যায় এবং বেড়ে গেলে এটা অনেক সময় দেখা যায় যে এই ক্যান্সারে সাধারণত অনেক পেশেন্টের মৃত্যুর কারণ হয়ে থাকে। তো এই গেল। আবার যদি অনুচক্রিকা সংখ্যাও যা থাকা উচিত তার থেকে বেড়ে যায়, তখন দেখা যায় যে রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সি বেড়ে যায়, স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি দেখা যায়। তারপরে আমরা চলে যাব, আমরা তো রক্তকণিকা নিয়ে পড়লাম, এখন আমরা চলে যাব রক্তরসে। রক্তরস বা প্লাজমা। সাধারণত রক্তরসে আমরা দেখি যে পানি আর কঠিন পদার্থ থাকে। সাধারণত এখানে 90 থেকে 92% তরল পদার্থ আর কঠিন পদার্থ হচ্ছে 8 থেকে 10%। এই কঠিন পদার্থর মধ্যে আবার আমরা 3টা ভাগে ভাগ করেছি। 3 ধরনের কঠিন পদার্থ থাকে। কঠিন পদার্থকে আমরা 2 ভাগে আগে ভাগ করে নিই। একটা হলো অজৈব আর একটা জৈব। অজৈবর মধ্যে সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের আয়নগুলা, সোডিয়াম আয়ন, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে ইত্যাদি আমরা দেখে থাকি। আর জৈবর মধ্যে আমরা সাধারণত এটাকে আমরা 2টা ভাগে, এর উপাদানগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। একটু উপরে লিখি। জৈব পদার্থের মধ্যে জৈব পদার্থ একটা হলো রক্তের যে প্রোটিনগুলো আছে, প্লাজমা প্রোটিন। সাধারণত প্লাজমা প্রোটিন এরা সাধারণত আমরা দেখি 4 ধরনের প্লাজমা প্রোটিন। তোমাদেরকে মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলে দিই, সেটা তোমরা তো অবশ্যই সবাই GPA 5 পেতে চাও। তো এই
শব্দটা মনে রাখবা, জিপিএফ 5 এর এফ যাবে। তো এখানে দেখো জিতে গ্লোবিউলিন, 2 নম্বরে পিতে আমরা দেখি প্রথম বেন অ্যালবুমিন, আর 5 এর এফ, 5 থেকে এফ যাবে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। এবার যাব আমরা আরেকটা, যেটা হলো নাইট্রোজেন ঘটিত যে বর্জ্যগুলো আছে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। আচ্ছা, এটা মনে রাখার একটা টেকনিক আমরা বলি, আমরা কিন্তু বিজ্ঞানী নিউটন, আইজ্যাক নিউটনের নাম সবাই জানি। তো আমরা প্রথম যে আইজ্যাক ওই শব্দটা নিব, ওখান থেকে দেখো আতে অ্যামোনিয়া, রসইতে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, যেতে জ্যানথিন, আর কতে ক্রিয়েটিনিন, এটা মনে রাখবা অবশ্যই, এগুলা ভুলবা না, এগুলো অবশ্যই পরীক্ষায় আসে। 4টা নাম ভোলা যাবে না, বর্জ্য পদার্থ এগুলাও ভোলা যাবে না। আরও অন্যান্য যে পদার্থ আছে, অন্যান্য উপাদান, যার মধ্যে আছে গ্লুকোজ, লিপিড, বিভিন্ন ধরনের অ্যান্টিবডি, এনজাইম ও রঞ্জক পদার্থ। তো এই আজকে আমরা রক্ত পড়লাম। আর রক্ত সাধারণত আমরা কিন্তু ছোটোবেলাতেই পড়েছি যে রক্ত ঈষৎ খাদ্যধর্মী হয়ে থাকে, কারণ এর হলো পিএইচটা 7-এর থেকে একটু বেশি, যেটা সাধারণত 7.35 থেকে 7.45 হয়। তারপরে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, এবং এর আপেক্ষিক গুরুত্ব সাধারণত দেখা যায় যে পানির থেকে একটু বেশি, যেটা 1.065। তো এই রক্ত সম্বন্ধে কিন্তু আমরা অনেক কিছু আজকে শিখলাম, যে রক্ত কি, রক্তের উপাদান, এবং এই যে নামগুলা আমরা বললাম, অথবা যে টেকনিক নিয়ে বললাম, অথবা যেভাবে পড়ানো হলো, অবশ্যই চ্যাপ্টারটা খুলে বইটা পড়বা, অবশ্যই তোমাদের এটা অনেক ইজি হয়ে যাবে। তো এই তো গেল। আর এখন যেহেতু অতিমারির সময় যাচ্ছে, আমরা অবশ্যই সাবধানে থাকব। অবশ্যই আমরা মাস্ক ছাড়া বাইরে বের হব না, মাস্ক পরব, নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলব, নিজে সুরক্ষিত থাকব, অন্যকে সুরক্ষিত রাখব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায়, এবং আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।